একদম খুব ছোটোবেলা থেকেই আমি খুব সঙ্গীতপ্রিয় ছিলাম। আমার মা সুগায়িকা ছিলেন এবং রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আপনারা শুনলে অবাক হবেন যে হংসরাজের সিলেকশনে আমি কিন্তু প্রথমে একজন কিশোর গায়ক হিসেবেই গিয়েছিলাম। বাড়িতে বললাম, সবাই খুব এক্সাইটেড, ফ্যামিলি থেকে প্রথম কেউ সিনেমায় অভিনয় করবে। সে সময় পাড়ার ফাংশানেও ডাক পড়তো, তবে সেখানে গানের তালিকায় মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায় প্রাধান্য পেতেন। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়া রায়না। যেটা হলো যে গান করতে গিয়ে অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়লাম। নমস্কার বন্ধুরা, আমি শামুদা। স্বর্ণযুগের অনেক স্মৃতি এখনও মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই তো আবার কিছু গল্প নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা শুনলে অবাক হবেন যে হংসরাজের সিলেকশনে আমি কিন্তু প্রথমে একজন কিশোর গায়ক হিসেবেই গিয়েছিলাম। সে কথায় পরে আসছি, তার আগে আমার ছোটোবেলার সম্পর্কে কিছু বলি। একদম খুব ছোটোবেলা থেকেই আমি খুব সঙ্গীতপ্রিয় ছিলাম। আমার মা সুগায়িকা ছিলেন এবং রবীন্দ্রসঙ্গীত গাইতেন, আর সেখান থেকেই আমার মধ্যে গান বাজনার সঞ্চার ঘটেছিল। এছাড়া সে সময় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কয়েকটি খুব জনপ্রিয় অনুষ্ঠান সম্প্রচার হতো। তার মধ্যে দুটি অনুষ্ঠান আমার কোনো সময় মিস হতো না। একটা ছিল অনুরোধের আসর, মানে বাংলা আধুনিক গানের অনুরোধের আসর, আর বাংলা ছায়াছবির গান। আমার মনে আছে প্রত্যেক রবিবার দুপুর 1:30টার সময় অনুরোধের আসর এবং রাত্রি 9:30টার সময় ছায়াছবির গান অনুষ্ঠান সম্প্রচারিত হতো। এছাড়াও উইকের মাঝখানেও একদিন এই অনুরোধের আসর হতো। এই অনুষ্ঠানগুলিতে তখনকার দিনের বিখ্যাত বিখ্যাত গানগুলি শুনতাম। যে সমস্ত গানগুলি ভালো লাগতো সেগুলি খাতায় লিখে নিতাম এবং পরে গলায় তুলে নিতাম। এছাড়াও তখন শারদর্ঘ নামে প্রত্যেক পুজোর আগে HME শারদর্ঘ নামে একটি পুস্তিকা বেরোতো, সেখানেও লিপিবদ্ধ থাকতো সমস্ত পুজোর নতুন গান, সেখান থেকেও তুলতাম। এইভাবে গানগুলি শিখে টেবিল বাজিয়ে গাইতাম। আমার শেখার মধ্যে ছিল তখনকার দিনের ছায়াছবির সব বিখ্যাত বিখ্যাত মন কেমন করা সমস্ত গান। তার মধ্যে বাদশা ছবি থেকে লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না আর শোন 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 মজার কথা ভাই, এই দুটি গান খুব গাইতাম। এছাড়াও সুভাষচন্দ্র ছায়াছবি থেকে একবার বিদায় দে মা ঘুরে আসি গানটিও আমি খুবই গাইতাম। শোন 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 মজার কথা ভাই, শোন 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 মজার কথা ভাই, আমার বাঁদর সুধায়, কুত্তা সুধায়, ছাগল সুধায় হায়, সকলেরই মায় আছে আমার কেন নাই। শোন 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 মজার কথা ভাই, শোন 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 মজার কথা ভাই। এছাড়া লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়া রায়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়া রায়না। এছাড়া সুভাষচন্দ্র ছায়াছবি থেকে এই গানটিও খুবই বিখ্যাত ছিল। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। ওমা হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি।
আমরা ছিলাম 7 ভাই বোন। তো দাদা দিদিরা সবাই বড়, আমি সবার ছোট। তো গানের ব্যাপারে দাদা দিদিদেরও আবদার থাকতো। আর এছাড়া কোনো আত্মীয় স্বজনের বাড়ি সে সময় গেলে তখন বলা হতো, মণি এবার গান ধরো। আমার ডাকনাম ছিল মণি। আর মণি সঙ্গে সঙ্গে টেবিল বাজিয়ে গান ধরতো। সেই সময় পাড়ার ফাংশানেও ডাক পড়তো, তবে সেখানে গানের তালিকায় মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায় প্রাধান্য পেতেন। আর আমার খুব ফেভারিট ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তো আমার মধ্যে এই সমস্ত দেখে আমার ছোটদি ফর্মাল সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করে দিলেন। উত্তর কলকাতার ইন্ডিয়ান মিউজিক অ্যান্ড আর্ট কলেজে সঙ্গীত প্রভাকর কোর্সে ভর্তি হলাম লাইট মিউজিকের ওপর। প্রয়াগ সঙ্গীত সমিতির এই সঙ্গীত প্রভাকর কোর্স, সেখানে আমি ভর্তি হয়ে গেলাম। তো স্কুলে থাকতে থাকতেই এইভাবে আমার গান শেখা শুরু হলো। পরবর্তীকালে শ্রদ্ধেয়া শ্রীমতী অনুভা গাঙ্গুলির কাছে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের বেসিক ট্রেনিংটা করেছিলাম। অনুভা গাঙ্গুলি ছিলেন অরিন্দমের মা। যাই হোক, যে কথা দিয়ে শুরু করেছিলাম সেখানে ফিরে আসি। স্কুলে থাকতে থাকতেই আমার গান যেরকম শেখা শুরু হলো, তেমনি আবার অভিনয় এবং নাটকের প্রতিও আমি খুব আকর্ষণ অনুভব করতাম। কারণ সেই সময় বিখ্যাত বিখ্যাত সমস্ত সিনেমা রিলিজ করছে। আর এছাড়াও বাংলার বিভিন্ন রঙ্গমঞ্চে, বিশেষ করে কলকাতার বিভিন্ন রঙ্গমঞ্চে তখন কমার্শিয়াল নাটক হতো। সেগুলি খুব বিখ্যাত বিখ্যাত সমস্ত নাটক। আর তার সঙ্গে পাল্লা দিয়ে দিকপাল অভিনেতারা যেমন শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উৎপল দত্তেরা তখন গ্রুপ থিয়েটার করছেন। তো এছাড়া বাংলা সঙ্গীত জগতেও তখন দারুণ সমস্ত দুর্দান্ত সমস্ত সঙ্গীত শিল্পীরা, তার সঙ্গে পাল্লা দিয়ে লিরিসিস্ট, তার সঙ্গে পাল্লা দিয়ে সুরকার। সুতরাং বাংলা সাংস্কৃতিক জগৎ একদম জমজমাট ছিল। স্বাভাবিকভাবেই এই জগতের প্রতি আমার একটা আকর্ষণ অনুভব করতাম। এর সাথে সাথেই পুজোর আগে যখন শারদীয়া দেশ পত্রিকা বেরোতো, তো সেখানে শ্রী সত্যজিৎ রায়ের ফেলুদা সবার আগেই পড়া হয়ে যেত। এবং এইরকমই পড়াশোনার মধ্যে দিয়ে সুনীল গাঙ্গুলি ওরফে নীললোহিত এবং সমরেশ বসু ওরফে কালকুটেরও ভক্ত হয়ে গেলাম। এছাড়া প্রসাদ এবং উল্টোরথের কোনো পাতা বাদ যেত না, মানে শারদীয়া প্রসাদ এবং উল্টোরথের। এরই মধ্যে 1974 সালে উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে আমি হায়ার সেকেন্ডারি পাশ করলাম। আর তারপরেই ঘটলো আমার জীবনের সেই টার্নিং পয়েন্ট। সেই বছরেই জুলাই আগস্ট মাসে আমার সহপাঠী এবং বন্ধু গৌতম মুখার্জি আমাকে বলল যে, বাসুদেব, তুই তো অভিনয় এবং গান খুব ভালোবাসিস। তো আমার সুপরিচিত এবং একজন স্বনামধন্য পরিচালক কিশোরদের নিয়ে একটি ছবি তৈরি করছেন। তো সেখানে উনি গায়ক এবং অভিনেতা দুই চাইছেন, তুই যাবি আমার সঙ্গে? আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম। আর বাড়িতে কিছু না বলেই গৌতমের সঙ্গে একদিন গিয়ে হাজির হলাম অজিতদার বাড়িতে। আসলে আমার বাড়িতে তখন একাডেমিক পরিবেশ ছিল। আমার দাদা দিদিরা সকলেই প্রায় স্কলার ছিলেন। বাবা পেশায় লয়ার ছিলেন, কিন্তু বাংলা সিনেমা এবং নাটক দেখতে খুবই পছন্দ করতেন। বাবা আবার উত্তম কুমারের বিশাল ভক্ত ছিলেন। তো অজিতদা প্রথমেই আমার কাছ থেকে একটা গান শুনতে চাইলেন। গাইলাম, ভালো লাগলো। বাস, তারপর বসে আছি,
দেখছি যে উনি আমাকে মাঝে মাঝে পর্যবেক্ষণ করছেন। অবশ্য আমাকে একটা কথাই বললেন যে হ্যাঁ, ভালো করে গান করো, প্র্যাকটিস করো, কাজে লাগবে। এই বলে সেখানে উপস্থিত অন্য ছেলেদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন এবং পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। যেটা মনে হলো যে কিশোর বাউল দিয়ে ছবি, তাই কিশোরদের দিয়ে এই ছবির প্লেব্যাক গাওয়ানো যায় কিনা সেটা নিয়েই হয়তো উনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তো এইভাবে বসে আছি, আমার তো খুবই টেনশন হচ্ছে যে আদৌ কোনো কিছুতে আমি সিলেকশন হব কি না। ক্রমশ নার্ভাস হয়ে পড়ছি, কিন্তু আমি লক্ষ্য করছি যে অজিতদা আমাকে ক্রমাগত পর্যবেক্ষণ করে চলেছেন। তারপর আস্তে আস্তে সেই ঘর কিছুটা ফাঁকা হলো। তারপর আমাকে চমকে দিয়ে উনি হঠাৎই বললেন, দেখো গান আমি ম্যানেজ করে নেব, কিন্তু তোমাকে তো অভিনয় করতে হবে। মনে হচ্ছে হংসরাজের সামুদা আমি পেয়ে গেছি। আর দেরি না করে আগামীকালই চলে এসো ইন্দ্রপুরী স্টুডিওতে, সেখানে তোমার ক্যামেরা অডিশন নেব। এর পরেরটা তো ইতিহাস বন্ধুরা, আপনারা সবাই জানেন। যেটা হলো যে গান করতে গিয়ে অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়লাম। বাড়িতে বললাম, সবাই খুব এক্সাইটেড, ফ্যামিলি থেকে প্রথম কেউ সিনেমায় অভিনয় করবে। তারপরে একদিন অজিতদা এলেন আমার বাবার কাছে কনসেন্ট নিতে। দুজনের বহুক্ষণ মিটিং চলল। আমি তো খুবই উৎকণ্ঠায় ভুগছি, কি হয়। তারপর অবশেষে বাবা কনসেন্ট দিয়েছিলেন। আসলে সে সময় বাবা জানতেন যে অজিত গাঙ্গুলি একজন নামকরা পরিচালক ছিলেন। তার আগে দাদু, মুক্তি স্নান, রাতের রজনীগন্ধা, রূপসী প্রভৃতি সমস্ত ছায়াছবি উনি তৈরি করেছিলেন। তো বাবা কনসেন্ট দিয়ে দিলেন এবং সামুদার জার্নিও শুরু হলো। বন্ধুরা, এরকম অনেক স্মৃতি রয়েছে। আবার কিছু গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।